আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। নতুন জীবন গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে। তো চলেন বেশি বকবক না করে গল্পটা শুরু করা যাক। সুমাইয়া বলল, মা, আয়েশার নিশ্চিত ভবিষ্যতের জন্য আমি ইয়াসিরকে বিয়ে করতে চাই, যদি উনি রাজি হন। মা প্রচন্ড শকড হয়ে আমার দিকে তাকিয়ে অনেকটা আহত স্বরেই বললেন, তুই কি বুঝতে পারছিস তুই কি বলতেছিস? ইয়াসির এক বাচ্চার বাবা, যে নিজের স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতো, যে জীবনে কোনো দ্বিতীয় নারী হয়তো সে কল্পনাও করতে পারবে না। তাসনি যাওয়ার পর তার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছিস না? তুই তুই জীবনেও স্বামীর ভালোবাসা পাবি? কিভাবে এতটা লম্বা জীবন একসাথে কাটাবি? সমাজকে, আত্মীয় স্বজনকে কি জবাব দেব? তোর বাবার কথাও একটাবার ভাবলি না? তিনি উনার সবচেয়ে প্রিয় এবং ছোট সন্তানের বিয়ে নিয়ে কত স্বপ্ন বুনে রেখেছেন। তাছাড়া তুই আধুনিক লাইফস্টাইলে অভ্যস্ত, ইয়াসির ধার্মিক। তুই তাসনির মতো জীবনযাপন করতে পারবি? যদি না পারিস, তোদের সংসার তো টিকবে না। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিস, আরো একটু গভীরভাবে ভেবে দেখ। আমি অনেকটা রাগের স্বরেই বললাম, মা, সারা রাত ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমার আর কিছু ভাববার দরকার নেই। আর মা, তুমি জানো না তাসনি আপু আমার জীবনে কি উপকার করে দিয়েছে? আমার জীবনটাকে কিভাবে বদলে দিয়েছে তিনি। সেই বদলানো এতটাই স্ট্রং যে ইয়াসিরের সাথে অ্যাডজাস্ট করতে ইনশাল্লাহ কোনোই প্রবলেম হবে না আমার। তারপর মাকে আমার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটা খুলে বললাম। তাসনি আপু আমাকে আধুনিক লাইফস্টাইল থেকে কিভাবে পরিবর্তন করে দিল সেটাও বললাম। আর বললাম, তাই তো মা, আমার এক বাচ্চার বাবা দিনদার লোককে বিয়ে করার কথা ভাবতে একবারও আমার বিবেকে বাজছে না, বরং আনন্দিত হচ্ছি। মা খুশিতে কেঁদে আমাকে জড়িয়ে ধরে বললেন, ওরে, তুই আমাকে এতদিন বলিসনি কেন? তাসনিকে আমি আমার মেয়ের মতোই ভাবতাম। এত বড় উপকারের জন্য কেন একবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না তার কাছে? বলে অঝরে কাঁদতে লাগলেন তিনি। মা, ইয়াসিরকে বিয়ে করে আয়েশাকে মায়ের স্নেহ দিয়ে বড় করাই হবে তাসনি আপুর প্রতি কৃতজ্ঞতা। আমি আর কিছু বলতে পারছিলাম না। মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল কেউ আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সুমু, তাসনি যাওয়ার এখনো 1 মাস হয়নি। ইয়াসিরের অবস্থা ভালো না। তাকে এই মুহূর্তে বিয়ের কথা কিভাবে বলি? আর বলাটা কি উচিত হবে? মা, এসব তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু বাবাকে রাজি করাও আর আমার পাশে থাকো। ইয়াসিরকে প্রস্তাব আমিই দেব। আচ্ছা ঠিক আছে, দেখি আল্লাহর হুকুমে কি হয়। মা, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আমি একেবারে লজ্জা সংকোচ পাশে রেখে আয়েশাকে কোলে নিয়ে ইয়াসিরের বাসায় গেলাম। তাসনি আপু মারা যাওয়ার পর এই প্রথম বাসায় এসেছি। আপুর প্রতিটি স্মৃতি আমাকে খুব বেশি আহত করছিল। কাঁদতে গিয়েও কাঁদতে পারছিলাম না, যেন গলার ভিতর কি যেন দলা পাকিয়ে কণ্ঠনালী স্তব্ধ করে দিচ্ছিল। ইয়াসির আমাকে দেখেই শোয়া থেকে উঠে বসলেন। আমি কোনো কিছু না বলেই সোজা বললাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। উনি খুব বেশি আশ্চর্য হয়ে অশ্রুজড়িত কণ্ঠে বললেন, আমি আমার তাসনিকে প্রচন্ড ভালোবাসি। ওকে আমার অন্তর থেকে কখনো মুছতে পারবো না। ওর জায়গায় দ্বিতীয় কাউকে জায়গাও দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। জানতাম উনি এভাবেই বলবেন। অনেক শুনেছি ইয়াসির খুব শান্ত মস্তিষ্কের মানুষ, শত কষ্টে শত রাগে নিজেকে কন্ট্রোল করতে পারেন। হয়তো উনার রাগ হয়েছিল। তাসনি আপু মারা যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমি এর মধ্যেই আপুর জায়গা নিতে চাচ্ছি বলে খুব রেগে যাওয়ার কথা। আমিও উনার মতো শান্ত আওয়াজেই বললাম, আমি আপুর জায়গা মোটেও নিতে চাচ্ছি না। আয়েশার পাশে একটু জায়গা চাচ্ছি। শুধু আয়েশার মায়ের মর্যাদা চাচ্ছি। আহ, সম্ভব নয়। আয়েশার মা শুধুই তাসনি, অন্য কেউ নয়, হতেও পারবে না। কিন্তু কয়দিন? আমার বিয়ে হয়ে গেলে আয়েশাকে কে সামলাবে? পারবেন আয়েশাকে তার মায়ের মতো স্নেহ দিতে? আর আপনি তো অবিবাহিত থাকবেন না, কাউকে না কাউকে তো যে কোনো সময় বিয়েই করবেন। আপনি কি নিশ্চিত হয়ে বলতে পারবেন সে আয়েশাকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলবে? আয়েশার সমস্ত প্রয়োজন আপনি বাবা হয়ে মেটাতে পারবেন? এভাবে না খেয়ে অফিস না করে আর কতদিন থাকবেন? বাকি জীবনটা একা কাটিয়ে দিতে পারবেন তো? আয়েশার কি কখনো মায়ের অভাববোধ হবে না? নাকি আমাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না? ঠিক আছে, যদি আমি বা মায়ের সাহায্য ছাড়া আপনি আয়েশাকে 2 দিন সামলাতে পারেন, তবে আমি কখনো আপনাকে বিয়ের কথা বলবো না। আর যদি না পারেন, আমাকেই বিয়ে করতে হবে আপনাকে। ইয়াসির চুপ করেই আছেন। চুপ করে থাকবেন না, জবাব দিন। উনি চুপ করেই আছেন। ওনাকে বোঝানোর জন্য ওনার বোন জামাই ওনাকে বারবার কল দিয়ে কথা বলে যাচ্ছেন। মা বাবাও বেশ বোঝাচ্ছেন যতটুকু সম্ভব তাদের পক্ষে। প্রায় 2 সপ্তাহ উনি কোনো জবাবই দেননি। এত এত বোঝানো কোনো কাজই আসলো না। আমি নির্লজ্জ বেহায়ার মতো আবারও গেলাম। অনেক কথা অনেকভাবে বলার পর উনি অঝরে কেঁদে বললেন,
ঠিক আছে, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে। এক বুক কষ্ট নিয়েও হেসে মনে মনে বললাম, আপনি আয়েশাকে একদিনও সামলাতে পারবেন না। সেদিন রাতে আয়েশা খুব কান্না করছিল। আপুর মৃত্যুর পর এই প্রথম হয়তো খুব একা লাগছিল। আমি আর মা সারা রাত ঘুমাইনি, এদিক সেদিক পায়চারি করছিলাম। আর আয়েশার কান্না শুনে বুকটা ফেটে যাচ্ছিল আমাদের। ইয়াসির মেয়েকে সামলাতে না পেরে কয়েকবার দরজা খুলে বাইরে আসলো, আবার দরজা বন্ধ করে দিল। মা কয়েকবার বাইরে যেতে চেয়েছে, আমি যেতে দেইনি। ঠিক 2 দিন পর ইয়াসির বাসায় এসে আমাকে, মাকে এবং বাবাকে ডেকে বললেন, কিছু কথা বলতে চাই। তাসনিকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি জানি না কখনো সুমাইয়াকে স্ত্রীর মর্যাদায় দিতে পারবো কিনা। সুমাইয়া কি ভালোবাসা ছাড়া একই ছাদের নিচে থাকতে পারবে? কয়দিন এভাবে থাকবে? মা বাবা দুইজনই চুপ করে থাকলেন। আমিই বললাম, ইয়াসির, আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ইয়াসির বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। শুধু তার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি তো কখনোই ভাবেননি তাসনিয়া আপু যে থাকবে না, ওনাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হতে হবে। নিজের মনেই বললাম, ভালোবাসা তো আমি আদায় করে নেবই। আমাদের আয়েশার জন্য আমাদের দুইজনের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব হওয়াটা জরুরি। বিয়েটা একবার হয়ে যাক, ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় আমি সেটা জানি। তাছাড়া বাড়ির ছোট মেয়ে খুব জেদি। আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। তাসনিয়াপুর মৃত্যুর 2 মাস পর নর্মাল ভাবে কাজী আর সাক্ষী ডেকে খুব সাদাসিধে ভাবেই বাসায় বিয়েটা হয়ে গেল। এবার যে অনেক বড় মিশন বাকি থেকে গেল, কিভাবে তাসনিয়াপুর সমস্ত স্মৃতিকে মাটি চাপা দিয়ে ইয়াসিরের ভালোবাসা আদায় করব। আদৌ কি সেটা সম্ভব হবে? প্রতিটা মেয়েই স্বামী, বিয়ে বা বাসর নিয়ে আলাদা আলাদা স্বপ্ন সাজায়। আমিও ব্যতিক্রম নই। আমিও অনেক স্বপ্ন দেখেছি। কখনো ভাবিনি এমন একজনের সাথে আমার বিয়ে হবে, যার হৃদয়ের বিশাল জায়গা জুড়ে অন্য কেউ, আমার চেয়ে খুব বেশি প্রিয় কেউ অবস্থান করে আছে। বিয়ের পরপরই মা নিজেই আমাকে ইয়াসিরের বাসায় দিয়ে এলেন। কোলে ছিল ছোট আয়েশা। এই বাসা আমার নিজের বাসার মতোই ছিল, কিন্তু আজ থেকে নিজেরই বাসা। এক অদ্ভুত রকমের ফিলিংস। নিজের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। কয় মাস আগেও এখানে আমার খুব প্রিয় কেউ একজন থাকতো। আজ সে নেই, কিন্তু তার জায়গাটা আমাকে নিতে হচ্ছে। তাসনিয়াপুর প্রতিটি স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা আমাকে বাসায় দিয়ে চলে যাওয়ার পর এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। ইয়াসির তাসনিয়াপুর কাপড় জড়িয়ে অঝরে চোখের জল ফেলছে, আর আমি আয়েশাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। এমন একটা অবস্থা, কাউকেই সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই। দুইজনই একই কারণে কেঁদে যাচ্ছি। কখনো ভাবিনি আমার বাসরটা প্রিয়জন হারানোর ব্যথায় ব্যথিত হয়ে কাটাতে হবে। অনেকক্ষণ কান্নার পর ইয়াসির বলল, আপনি আয়েশাকে নিয়ে ভেতরে ঘুমান, আমি অন্য রুমে ঘুমাবো। আমি জানি এই কথাটা বলতে ইয়াসিরের বুকটা ফেটে যাচ্ছিল। তার প্রিয়তমা সহধর্মিণী তাসনির রুমে সে ঘুমাতে পারবে না, এটা মেনে নেওয়া তার জন্য খুবই কঠিন। তার মনের সিচুয়েশন বুঝতে পেরে বললাম, এত বড় রুমে আমি ঘুমাতে অভ্যস্ত নই, আমার ওই ঘরে ঘুম আসবে না। আয়েশাকে নিয়ে আমি বরং এই রুমেই ঘুমাই। তাছাড়া এই রুম থেকে কিচেন কাছে আছে, রাতে আয়েশার খাবার তৈরিতে আমার সুবিধা হবে। ইয়াসির কোনো কথা না বলেই চুপচাপ নিজের রুমে চলে গেল। আমি সকালবেলা নাস্তার জন্য ডাকতে গিয়ে দেখি ইয়াসির জায়নামাজে মোনাজাতে আছে। তার বিমর্ষ চেহারাটা সহ্য করতে খুব কষ্ট হচ্ছিল আমার কাছে। তাকে আমি ভালোবাসিনি, কিন্তু জানি না, বিয়ের মাধ্যমে হয়তো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ফিলিংস সৃষ্টি করে দেন, একে অপরের প্রতি মায়া সৃষ্টি করে দেন। তাই হয়তো ইয়াসিরের এই কষ্ট দেখে বুকটা ছিঁড়ে যেতে চাচ্ছিল আমার। তাসনিয়া আপুকে আরো বেশি করে মনে আসছিল। সে তো ভুলবার নয়, যে সবসময় অন্তরে থাকে তাকে কি করেই বা ভোলা যায়। যদি স্ট্রং হয়ে ইয়াসিরের ভালোবাসা পাওয়ার মন মানসিকতা ছিল, কিন্তু ইয়াসিরের ভাবনাকে ভুলিয়ে রাখার দুঃসাহস আমি করতে পারছিলাম না। কিন্তু এভাবে যদি ইয়াসির কষ্ট পেতেই থাকে, আয়েশা যদি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতেই থাকে, তবে আমাদের বিয়ের সার্থকতাই বা কি? আমি নিজে গিয়েই বললাম, ইয়াসির, নাস্তা রেডি করেছি, প্লিজ নাস্তা খেতে আসুন। আপনি যান, আমি আসছি। নিজেকে স্ট্রং করে খুব জোরে হেসে বললাম, জীবনে প্রথম কোনো স্বামীকে দেখলাম যে তার স্ত্রীকে আপনি করে বলে, কিন্তু তার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে চুপচাপ এসে খাবার খেয়ে নিল, এমন একটা ভাব যেন আমার সাথে কথা বলতে না হয়। তাই যত দ্রুত সম্ভব কথা না বাড়িয়ে সব মেনে নেওয়াই ভালো। সে আমার সব কথা সুবোধ বালকের মতো মেনে নেয়, কিন্তু আমি তো তা চাই না। আমি চাই সে অবাধ্য হোক, ঝগড়া করুক, বাধা দিক, নিষেধ করুক। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাসও শেষ হয়ে গেল, তার মধ্যে কোনো পরিবর্তন হলো না। সে তার মতো এসে খেয়ে চলে যায়, আমিও কম না।
সে যখন আমার সব কথা মেনেই নেয় তাহলে আরো মানতে হবে। একদিন রাতে বললাম, কাল থেকে অফিসে নিয়মিত যাবেন, অফিসের কেউ যেন বাসায় না আসে। আমি ভাবতে পারিনি সে মেনে নিবে, কিন্তু সে সত্যি সত্যি অফিসে চলে গেল। অন্তত কাজে ব্যস্ত থাকলে, কাজের প্রেসারে থাকলে কিছুটা স্বাভাবিক হবে তিনি। আমাদের ছোট পরী আয়েশা একটু একটু হাঁটতে শিখেছে, একটু একটু বাবা বলে ডাকতে শুরু করেছে। মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ইয়াসির অফিস থেকে আসার ঠিক আগ মুহূর্তে যখন পায়ের আওয়াজ পাচ্ছিলাম, একটু আওয়াজ বাড়িয়ে বললাম, মামনি তুমি বাব্বা ডেকে কি হবে? তোমার বাবা তো একবার ফিরেও দেখে না তোমাকে, সে তার নিজের রুমেই থাকে। তোমার বাবা বোধহয় জানেই না তুমি হাঁটতে জানো। সে শুনলো, চুপ করে থেকেই শুনলো। বাসায় ঢুকেই দৌড়ে আয়েশাকে জড়িয়ে ধরলো, সাথে আমাকেও। বলল, দেখেছো তাসনি, আমার আয়েশা আগে আগে বাবা ডাকা শিখে গেছে। বলেছিলাম না আমার মেয়ে আমাকেই ভালোবাসবে? তখন তো বলেছিলে মেয়ে তোমারই, এখন দেখো। হঠাৎ করেই সে অন্য সেন্সে চলে গিয়েছিল। আমার দিকে তাকিয়ে আমাকে ছেড়ে দিয়ে আয়েশাকে নিয়ে রুমেই চলে গেল। বলতে লাগলো, মা বলো বাব্বা। আমি আচমকা রুমে ঢুকেই তার গা ঘেঁষে বসে পড়লাম। সে আমাকে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে কিছুটা সরে বসে আবার মেয়ের দিকে মনোযোগ দিল। আমি আবার তার দিকে সরে গেলাম। তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমাদের মধ্যে কি বন্ধুত্বও হওয়া যায় না? আমি কি গায়ের মাহারাম কেউ? আমি গায়ের সাথে লাগলেই সরে বসতে হবে? আমার দিকে তাকালেও কি গুনাহ হবে? নাকি আমার মধ্যে এমন কিছুই নেই যাতে করে অন্তত একটু বন্ধুত্ব করা যায়? আয়েশাকে ঝটকা দিয়ে কোল থেকে নিচে চোখে পানি ছেড়ে বললাম, আমি জানি তো কাউকে মুগ্ধ করার মতো আমার মধ্যে কিছুই নেই, কিন্তু আমি তো মানুষ। সারাদিন ঘরে একা কিভাবে কাটে, সারাদিন কি করি, আমার কিছু লাগবে কিনা তাও জিজ্ঞাসা করা যায় না? অফিস থেকে এসে অন্তত কয়েকটা শব্দও কি বলা যায় না? এতদিনে কথা বলার মতোও কি সম্পর্ক তৈরি হয়নি? খুব করে বুঝতে পারলাম ইয়াসিরের হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে। এক ধরনের অপরাধবোধ দগ্ধ হচ্ছে। আমি এটাই চেয়েছি, আমার জন্য, আয়েশার জন্য, ইয়াসিরের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। তার দায়িত্ব তাকে বুঝে নেওয়াটা জরুরি। দায়িত্ব পালন থেকেই ভালোবাসা সৃষ্টি হবে। ইয়াসির অতি দিনদার মানুষ, সে নিজের দায়িত্ব শতভাগ পালন করবে, এটা আমার বিশ্বাস। সেদিন রাতে খাওয়ার পর আয়েশার সবকিছু ইয়াসিরের রুমে রেখে আয়েশা সহ ইয়াসিরের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ইয়াসির চুপচাপ অন্য রুমে চলে যাচ্ছিল। আমি রাগী আওয়াজে বললাম, খবরদার, কোথাও যাবেন না, এই রুমেই আয়েশার পাশে ঘুমাবেন। আয়েশাকে পালনের দায়িত্ব শুধু আমার নয়, আর আমারও স্বামীর সোহাগ পেতে ইচ্ছে করে। আর শুনুন, আজ থেকে আমার কথা ছাড়া কিছুই করবেন না। কোন কাপড় কোন দিন পরবেন সবকিছু আমি ঠিক করে দিব। আমাকে ভালো না বাসলেও চলবে, কিন্তু আমার কথা মানতে হবে। সে পুরোই ভেবাচেকা খেয়ে গেল। এমন কিছু কথার জন্য সে প্রস্তুত ছিল না। আহারে, শান্তশিষ্ট মানুষটা চুপচাপ আমার কথা মেনে নিয়ে জড়সড় হয়ে শুয়ে পড়ল। এমনভাবে শুয়ে থাকলো যেন তার হাত পা কোথাও গিয়ে না লাগে, যেন সে মেয়ে আর আমি পরপুরুষ। তার অবস্থা দেখে নিজেই মনে মুচকি মুচকি হাসতে লাগলাম। আহ, তাকেই এত সুন্দর লাগছিল। একটা পুরুষ এত কিউট কিভাবে হতে পারে? যতক্ষণ জেগেছিলাম আয়েশার সাথে কথা বলে যাচ্ছিলাম তাকে শুনিয়ে শুনিয়ে। মারে, আমি এমনই এক হতভাগিনী যার কোনো বন্ধু নেই, যাকে কেউ ভালোবাসে না। আমি অসুচি, আমার গায়ে লাগলে অপবিত্র হয়ে যাবে। এই শুনুন, স্বাভাবিকভাবে শুয়ে থাকুন, আমি অসুচি নই। হুম। হঠাৎ করে আপনি থেকে তুমি বলাতে সে আরো বেশি জড়সড় হয়ে গেল। আমি বাঘ ভাল্লুক না যে খেয়ে ফেলবো। নিজের বুকের উপর পাথর রেখে আমাকে এসব বলতে বা করতে হচ্ছে। আর যে কিছু করার নেই আমার। নিজের স্ত্রীকে কেউ এভাবে ভয় পাচ্ছে, মানুষ বাঘ ভাল্লুককেও সেভাবে ভয় পায় না। আমি দুষ্টুমির হাসি হেসে মনে মনে ভাবলাম, এত ভয় পাচ্ছ তো, দাঁড়াও, তোমার ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা আমার জানা আছে। আয়েশাকে অন্য পাশে রেখে আমি মাঝখানে চলে আসলাম। একটু আওয়াজ বাড়িয়ে বললাম, আমার মেয়েটা এখনো অনেক ছোট, মাঝখানে ঘুমালে যদি কারো হাত পায়ের নিচে চাপা পড়ে যায়। মামুনি, তুমি দেয়ালের পাশে এসো, আমি বরং তোমার আব্বুর পাশেই যাই। আর তাছাড়া তোমার আব্বু তো একবার ফিরেও তাকায়নি, তার পাশে ঘুমিয়ে বৃথা আদর নেওয়ার চেষ্টা করেও লাভ নেই। আহারে, আমার কিউট হাজবেন্ড এলিয়েন দেখার মতো একটু পিছনে ফিরে তাকিয়ে আবার আরেকটু ঘেঁষে আরো পাশে চলে যাচ্ছিল। আমি তার হাতটা জোর করে ধরে দুষ্টু হেসে বললাম, পড়ে যাবেন তো। পড়ে হাত পা ভাঙলে এই অসুচি অপবিত্রার ছোঁয়া ছাড়া চলতে পারবেন না। তখন কিন্তু গা ঘেঁষেই থাকবো, দূরেও যেতে পারবেন না। একটু জোরেই হেসে দিলাম। হেসেই তার হাতটা ধরেই থাকলাম। আয়েশা জেগে কান্না শুরু করে দিল। ইয়াসির যেন হাঁপ ছেড়ে বাসলো। আয়েশার জন্য খাবার নিয়ে আসতে আসতে মহারাজা ঘুমিয়ে গেছেন, কিন্তু আমি খুব ভালো করেই বুঝে গেছি তিনি ঘুমাননি, ঘুমের ভান ধরে আছেন আমার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য। আমি না বোঝার ভান করে আয়েশাকে ঘুম পাড়িয়ে ঘুমানোর ভান ধরে কিছুক্ষণ পর হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম।
সে বেচারার ঘুমের ভান ছুটে গেল, শটান হয়ে হাত পা সোজা করে শুয়ে থাকলো। এই দৃশ্য অন্ধকারেও ফিল করতে পারছিলাম। কি যে মজা পাচ্ছিলাম। এই অবস্থায় কি ঘুম আসে? আমারও আসছে না। জানি না কতক্ষণ এভাবে ছিলাম। আমি চাচ্ছিলাম সে নিজেই আমাকে সরিয়ে দিক, কিন্তু সে আমাকে ছুঁয়েও দেখলো না। বেশ কিছুক্ষণ পর উঠে উজু করে নামাজে বসলো। আমার খুব ইচ্ছে হচ্ছিল জীবনে প্রথমবার স্বামীর সাথে তাহাজ্জুদ সালাত আদায় করি। আমি না উঠে সে ডাকার জন্য অপেক্ষা করে আছি। অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়লাম। দরজা বন্ধ করার শব্দেই জেগে গেলাম। দেখি ভোরের আলো ফুটেছে। সে মসজিদ থেকে ফিরেছে। এবার আমি উঠেই কান্না শুরু করে দিলাম। আমার সত্যি সত্যি খুব কান্না আসছিল। নিঃশব্দে দুই চোখ বেয়ে অশ্রু বেরিয়ে যাচ্ছিল। কেঁদে কেঁদেই বললাম, আমি না হয় তাহাজ্জুদ নামাজ পড়ার মতো এত দিনদার হয়ে উঠিনি, তাই বলে আমাকে ফজরের নামাজের জন্যও কি ডাকা মানা? আমি কি এতটাই খারাপ, এতই অসুন্দর যে আমার সাথে কথা বলতেও কারো রুচিতে বাধে? আরো জোরে কান্না শুরু করে দিল। সে কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। এই প্রথম আমার হাত দ্রুত পরম স্নেহে নিজের হাতে নিয়ে পরম যত্নে চোখের পানি মুছে দিল। হালকা কান্না মিশ্রিত হাসি হেসে বলে, সুমাইয়া, বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আয়েশার যত্ন নিতে গিয়ে মা না হওয়ার আগেই মায়ের দায়িত্ব পালন করছো। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়, এত তাড়াতাড়ি না উঠলেও চলবে। আমি মসজিদ থেকে এসেই তোমাকে ডাকতাম, কিন্তু তাকে কথা শেষ করতে না দিয়েই কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। নিচের দিকে তাকিয়ে কথা বলতে হলে কথা বলার দরকারই নেই। খুব ভালো লাগছিল। এইটুকু পাওয়া আমার জন্য কম নয়। সে আজ পর্যন্ত আমার নাম ধরে ডাকেনি, আমাকে ছুঁয়েও দেখেনি। যত্নে চোখের পানি মুছে দেওয়া আমার জন্য অনেক বড় একটা পাওয়া। হয়তো তার মনোযোগ আরেকটু পাওয়ার লোভ সামলাতে পারিনি। আমি কি করব? সে এতটাই নিষ্পাপ আর কিউট, তাকে ভালো না বেশে আসলে পারাই যায় না। সে আমার চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সুমাইয়া, তুমি জানো আমি তাসনিকে প্রচন্ড ভালোবাসি। তার জায়গা আমি কাউকেই দিতে পারবো না। তাকে ভুলে অন্য কাউকে ভালোবাসা অসম্ভব আমার জন্য। আর দয়া করে আমাকে একটু সময় দাও। আমি জানি না কখনো তাসনির জায়গা অন্য কাউকে দিতে পারবো কিনা, কিন্তু তোমার প্রতি দায়িত্ব পালনে কোনো অবহেলা করব না ইনশাআল্লাহ, বলে কেঁদে বারান্দার দিকে চলে যাচ্ছিল। এখন যে তাকে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি, তার এই কান্না আমার বুকে তীরের ফলার মতো আঘাত করছিল। সহ্য করতে পারছিলাম না। নিজের অজান্তেই আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি নিজেও কেঁদে দিয়ে বললাম, আমাকে ভালোবাসতে হবে না। আর তাসনিয়াপুর জায়গা আমি কখনোই চাই না, কখনো না। আমি শুধু স্বাভাবিকভাবে একটা জীবন চাই। তোমার মুখের হাসি চাই। কতদিন হলো তুমি হাসো না, এভাবে আর কতদিন? তোমার কান্না আমি সইতে পারছি না। অন্তত বন্ধুত্বটা কি করা যায় না? বলো না, আমিও তো মানুষ। আমি কি নিয়ে থাকবো? আমাকে এই অবস্থায় দেখে বাবা মা কষ্ট পান। প্লিজ অন্তত হাসি মুখে থাকো। আর আমাকে বন্ধুত্বের খাতিরে মাঝে মাঝে একটু ছুঁয়ে দিলে গুনাহ হবে না, জড়িয়ে ধরলে সোয়াব হবে, বলেই দুষ্টু হাসি দিতে লাগলাম। আবার বললাম, না ধরলেও সমস্যা নেই, আমি নিজেই যথেষ্ট, আমিই ধরবো। আমার কথা শুনে মনে হলো তার ঠোঁটের কোণায় একটু হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল। সে আমাকে ছাড়ানোর চেষ্টা করেনি। সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আমার হাত দ্রুত ধরে বলল, ইনশাল্লাহ সব হবে। সকালে নাস্তার পর বললাম, অফিসে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। ডাক্তারের কাছে নামিয়ে দিলেই হবে। ডাক্তার দেখিয়ে আমি চলে আসতে পারবো। সে খুব উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে তোমার? তুমি ভালো আছো তো? এই প্রথম আমাকে নিয়ে তার চেহারায় উৎকণ্ঠা দেখলাম। বেশ ভালোই লাগছিল। ইচ্ছে হচ্ছিল বলতে, তোমার জন্য দুশ্চিন্তা আর আপুর জন্য প্রচন্ড বুক ফাটা কান্না করতে করতে আমি এমনিতেই অসুস্থ হয়ে যাব। শুধু বললাম, না না, তেমন কিছু না, একটু বুকে ব্যথা হচ্ছিল, হয়তো বা গ্যাস্ট্রিকের প্রবলেম। ঠিকভাবে খাওয়া দাওয়া করো তো? আমার অভিমান মাখা কণ্ঠে বললাম, কেউ কি আজ পর্যন্ত আমার খাবারের খোঁজ রেখেছে? হঠাৎ তার চেহারায় আলো ধপ করে নিভে গেল। চেহারার দুশ্চিন্তা আর অপরাধবোধের এক অপূর্ব মিশ্রণ। কিন্তু চুপ করেই থাকলো, কিছুই বলল না। ডাক্তারের কাছ থেকে আসার পর ইয়াসির আর অফিসে যায়নি, আমাকে নিয়ে বাসায় চলে এলো। বলল, সুমাইয়া, আমি এই বাসা ছেড়ে দিতে চাই। এই বাসার প্রতিটি অনুপরমাণুতে তাসনির স্মৃতি। আমি তাসনির স্মৃতি থেকে একটু দূরে থেকে প্রতিটি দায়িত্ব পালন করতে চাই। এত এত স্মৃতির মধ্যে তাসনিকে ভোলা সম্ভব নয় আমার জন্য। আমি বেশ অবাকই হলাম। এতটাই অবাক হয়েছি যে কয়েক সেকেন্ড কথা বলতে পারিনি। ইয়াসির তাহলে নিজের লাইফটাকে নিয়ে ভাবছে, সামনে এগিয়ে যেতে যাচ্ছে। হয়তো আমার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দ্রুত আর উঁচু আওয়াজেই বললাম, বাসা ছেড়ে দিতে হবে কেন? তাসনিয়াপুকে বলতে হবে কেন? আমি তাসনিয়াপুকে ভুলতে চাই না। তাসনিয়াপুর পাশে ছোট্ট একটু জায়গা চাই। আর তাছাড়া তুমি সারাদিন বাইরেই থাকো, বাসায় এসেও চুপচাপ থাকো।
এখানে তো মা আছে, ভালো না লাগলেই মায়ের কাছে গিয়ে গল্প করতে পারি। ওখানে আমার সময় কাটবে কিভাবে বলতে পারো? তার চেহারা আবার অন্ধকার হয়ে গেল। সে বলল, সুমাইয়া, চিন্তা করো না, সবকিছু নর্মাল হয়ে যাবে। আমি ফিরতি উত্তরে বললাম, সত্যি বলতে আমি চাচ্ছি না আপু স্মৃতিকে ফেলে রেখে যেতে। এখানে থাকলে আয়েশা তার মায়ের গন্ধ পাবে, কিন্তু যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই হবে।